চব্বিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ 18/7/2025 শুক্রবার। আমাদের ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী। আলোচনার বিষয়বস্তু রেপার্টারি পর্ব 54, মাইন্ড চ্যাপ্টার থেকে পড়ানো হচ্ছে, কেন্টের বই থেকে। পাশাপাশি রুব্রিক হান্টিং নিয়ে আলোচনা করবেন কেসি দাস স্যারের বই থেকে। তো আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না। প্রশ্ন করলে স্যার উত্তর দেবেন। আপনারা ওই হ্যান্ড রাইজ করতে পারেন, ওখানে সিম্বল আছে, সিম্বলে চাপ দিয়ে। আচ্ছা স্যার, শুরু করুন। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমার তরফ থেকে এবং হোমিও দর্পণের তরফ থেকে উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এবং যথারীতি অন্যান্য দিনে আলোচনার মতন আমরা একটা করে রুব্রিক আমরা করবো, মেন্টাল রুব্রিক। কিন্তু আজকে যে রুব্রিকটা আছে সে রুব্রিকটা মানে আমি জীবনে সে রুব্রিক আমি পাই, আমি ব্যাখ্যাটা কি করে করবো? জাস্ট তার অর্থটা বলে দিয়ে চলে আসবো এবং আমি চেষ্টা করব অন্য একটা জায়গায় আমি ছোট্ট করে আলোচনা করব। ভবিষ্যতে আমি ডিটেলস আলোচনা করতে রাজি আছি, ছোট্ট করে আলোচনা করব। আজকে মূলত কিন্তু ওই রুব্রিক হান্টিং এর মধ্যে আমরা চলে যাব। তো আজকে যে রুব্রিকটা আছে ক্যামেরা মুছে নিতে হবে। এবার এবার ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হচ্ছে? কালার অ্যাভারশন টু রেড, গ্রিন এন্ড ব্ল্যাক। রেড, গ্রিন, ব্ল্যাক। তো এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা মনে পড়ছে, সেটা আমি বলছি। তা ভদ্রমহিলা, বিবাহিত, মাথায় হলুদ সিঁদুর পরে এসছেন, হলুদ সিঁদুর পরে এসছেন। কিন্তু এটা হচ্ছে নন বেঙ্গলিদের মধ্যে হলুদ সিঁদুরটা পরার একটা প্রবণতা থাকে, বা মেটে সিঁদুরও বলে অনেকে। হলুদ ছাড়া আরো দু একটা কালার আছে, লাল নয় সেটা। এবং শাড়িটা যেটা পরেছেন সেটা সবুজ, সবুজ শাড়ি পরেছেন, যতদূর মনে পড়ছে সবুজ বা নীল এরকম একটা হবে। তা যেহেতু মাথায় লাল সিঁদুর পরেনি, আমি কৌতূহল বসে জিজ্ঞেস করলাম, আপনি কি সিঁদুর পরেন না? আমরা কি সিঁদুর পরলে কোনো অসুবিধা হয়? না না, সেটা কিছু না, আমি ওটা পড়িনি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কিছু, তখন তার স্বামী বলছে যে ওটা পরে না, আমাকে বিয়ের দিন সিঁদুরটা পরানো হয়েছিল, তারপরে আমাকে অনুরোধ করেছে, আমার মাকেও বলেছে যে এই ব্যাপার, যার জন্য আমরা ওটা জোর করি না, ওটাতে শান্তি পায়, শান্তি পায়। ব্যাপারটা কি আসলে? তার ভাইকে রাজনৈতিক কারণে তার ভাইকে গলা কেটে থালার উপরে তার বাড়ির গেটের সামনে দিয়ে গেছিল। সেই যে রক্ত, সেই বীভৎস দৃশ্য দেখার পর থেকে সে লাল কোনো জিনিস পড়তে পারে না, লাল সে পছন্দ করে, লাল দেখলেও তার অসুবিধা হয়। ফলে এই যে লাল দেখলে অসুবিধা হয়, অ্যাভারশন হয়, এটা যদি আমরা ধরে ফেলি তাহলে আমরা বিপদ হয়ে যাবো। এখানে ওই যে ব্যাপারটা কিরকম, কোন সিচুয়েশন থেকে সিমটমটা তৈরি হলো এবং তার প্রেক্ষাপটটা কি, সেইটা কিন্তু জানা খুব জরুরি। কিন্তু সেটা যদি আপনি না জানতে পারেন তাহলে সিমটমে তো মানেই হবে না। কারণ রেপার্টারি তো আমরা তো অন্ধের মতন করি। কারণ এখানে সে ওই বলে লাল রং পছন্দ করে না, আমরা লিখবো রেড। আমার এই কেন্টের রেপার্টারিতে নেই, সিনথেসিসে পেয়ে যাবেন, কম্পিউটার পেয়ে যাবেন, চোখ বুঝে লিখলে আরে বাবারে কত বড় একটা রুবিক পেয়েছে, এটা আনকমন পিকিউলিয়ার। আর ওটা কেন সে পছন্দ করে না সেটা তো আগে বলতে হবে। তবে বুঝতেই পারছেন এইরকম একটা ঘটনা কিন্তু আমার লাইফে ঘটেছিল। ফলে এই যে পেশেন্টের যে ব্যাপারটা,
এই ক্ষেত্রে তার কি হচ্ছে, গ্রিপ একটা ব্যাপার হচ্ছে, আরেকটা হচ্ছে কি, গ্রিপ তো হচ্ছে, একটা হরিবল স্যাড স্টোরিজ ওখানে একটা আছে না, হরিবলটা একটা ক্যাটাগরি, স্যাড স্টোরিজটা একটা ক্যাটাগরি, কিন্তু দুটো ক্যাটাগরি থেকে ওটাও সিম্প্যাথির মধ্যেই পড়ে। তা হরিবল মানে কি, ভয়ঙ্কর ঘটনা দেখে, ভয়ঙ্কর ঘটনা মানে অমানবিক ঘটনা দেখে সে কিন্তু এক্সাইটেড হয়ে যায়। আর স্যাড স্টোরিজ মানে দুঃখের সিন দেখে সেটাও এক্সাইটেড হয়ে যায়, সে কেঁদে ফেলে বা সে কষ্ট পায়। দুটোর প্রকাশ কিন্তু একই। এই ক্ষেত্রে তার ব্যাপারটা কি, ওর কষ্ট দেখে সে কষ্ট পায়, সেই জন্য হরিবল সহ্য করতে পারে না। আর এক্ষেত্রে তার কষ্ট থেকে কান্না পায়। ঘটনাটা আলাদা আলাদা ভাবে প্রকাশ পেলেও মূলত এটা সিম্প্যাথিকেই ইন্ডিকেট করে। এবং এটা গ্রিপও হবে, তার ওই ভাই মারা যাওয়ার পর থেকে সে এটা করতে পারছে না। ফলে এই যে রেড কালার পছন্দ করে না এরকম আপনি পেতে পারেন, রেপার্টারিতে আছে, আমি দেখেছি। আমি কপাল গুনে আমি যাও বা একটা পেয়েছিলাম, সেটাও তো মিস করে ফেলেছি। আমি আর জীবনে পাইনি, মানে আমার এই 40 বছরের জীবনে আমি এইরকম কালারের ব্যাপারটা পাইনি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এইখান থেকে তাহলে এই যে ম্যারিডের যে হিস্ট্রিটা, যেটা ম্যারিড হিস্ট্রি, এইখান থেকে জানতে পারলাম, ম্যারিড হিস্ট্রি থেকে তাকে জানতে পারলাম যে সে এই কারণে সে পড়ে না। আর আমরা সিঁদুর, অনেকে দেখবেন সিঁদুর ইয়ে করলে পরে অ্যালার্জি হয়, এরকম হয়, অনেকে পড়ে না ওই জন্য। এটা একটা ঘটনা আছে। বা আধুনিক যারা আছে, বা আধুনিক বা যারা মানে আর কি ইয়ে যুক্তিবাদী মানুষ যারা, তারাও অনেকে সিঁদুর পড়েন না, এরকম একটা ব্যাপার আছে। অনেক আবার অনেক ধর্মে, সব ধর্মেতে সিঁদুর পড়ার রীতি নেই, মানে তারা সিঁদুর পড়েন না। সিঁদুর না পড়ার অনেক কারণ আছে। এখন মুশকিল হচ্ছে যে হিন্দু নারীদের মধ্যে সিঁদুর না পড়লে তখন চিন্তার ব্যাপারটা কি, যে কারণটা কি। কারণ তো একটা আছে, যে সেই কারণটাকে বুঝতে পারলে আমরা খুব সুবিধা হয় আমাদের। তাহলে এখান থেকে এই যে কালার অ্যাভারশন থেকে আমরা বিশেষ কিছু পেলাম না। এইবার আমরা তাহলে রুব্রিক হান্টিং এ আজকে চলে যাবো। আজকে রুব্রিক হান্টিংটা মেনলি হবে। এই ব্যাপারটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম, যে চোখ বুঝে কালারকে ওরকম নেবেন না। অনেকের দেখবেন কালারে ইয়ে থাকে, কালার কালার ব্লাইন্ডনেস থাকে অনেক সময়। কালার ব্লাইন্ডনেস অনেকের থাকে, সেটা আপনি পাবেন, সেটা পাওয়া যায় না তা নয়। কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, তার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা তো জানতে হবে। ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে তো এটা হতে পারে। ফলে ব্যাপার হচ্ছে যে এরকম সিমটম শুধুমাত্র পেলাম আর লিখে নিলাম, সেটাকে ক্লারিফাই করলাম না, সেটাকে অ্যানালাইসিস করলাম না, অথচ সিমটমটা আমরা নিয়ে ফেললাম। সিমটম একবার নিয়ে ফেললে একটা জিনিস মাথায় রাখবেন, পাশে কি সিচুয়েশন থেকে সিমটমটা তৈরি হয়েছে সেটা আপনাদের বারে বারে বলেছি, আবার বলছি, পাশের সিচুয়েশনটা আপনার মাতৃভাষা লিখে রাখবেন, যে এই বলেছিল, এই পরিপ্রেক্ষিতে আমি এটাকে ধরেছি। এইটা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে, নাহলে কিন্তু যদি পরে আটকে যান বা ভুল যদি হয়, তখন কোন সিমটমটা সঠিক নিয়েছেন বা কোনটা ভুল করেছেন আপনি ধরতে পারবেন না। ধরা সম্ভব নয়, আমাদের মনে রাখা সম্ভব না। আমরা রুগী দেখছি, কি করে মনে রাখবো একটা রুগীর কি সিচুয়েশনে সে চিকিৎসা করছে হয়েছিল। কোনো কোনো রুগীরটা মনে থাকে, যেটা খুব এক্সট্রাঅর্ডিনারি থাকে, সেটা মনে থাকে। তাহলে এইবার আমরা চলে আসছি রুব্রিক হান্টিং এ। চলে আসছি রুব্রিক হান্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে একটু ভাবনা চিন্তা করা। ভাবনা চিন্তা করে আমরা ইয়ে করব। আমার গুরু ডাক্তার কেশি দাসের বই থেকে আমি এটা আলোচনা করব, এবং আমার গুরুকে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। তিনি আমাদের এই ছোট্ট ছোট্ট ভাষা দিয়ে তিনি আমাদের শিখিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা তো তার চেম্বারে বসে, সামনে বসে আমরা শিখেছি, একদম সামনে বসে। একদিন একদিন দুদিন না, প্রতি সপ্তাহে যেতাম আমরা। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম না, কোনো নেমন্তন্ন ওই দিন থাকলে নেমন্তন্ন পর্যন্ত অ্যাটেন্ড করতাম না। অনেকটা স্যাক্রিফাইস করেছিলাম বলেই শিখতে পেরেছিলাম আমরা। অন্তত আমি তো করিনি এরকম ঘটনা। এর জন্য আমার অনেক অসুবিধায় পড়তে হয়েছে, কিন্তু পড়লে আর কি করবো, স্যারের কাছে আমাকে তো যেতে হবে, শিখতে হবে তো। তা আজকে স্যারের ইয়ে দিয়ে আলোচনা করছি। এখানে তিনি বলছেন, গরুর প্রস্রাবের মতো থেমে থেমে প্রস্রাব হয়। গরুর প্রস্রাবের মতো থেমে থেমে প্রস্রাব হয়। এটা কে পারবেন? এনিওয়ান? প্রথমে বার করুন, কোথায় খুঁজবেন সেটাকে বার করুন, সেটা না হলে তুমি পাবেন না। গরুর প্রস্রাব দেখেছেন কিভাবে হয়? আমরা দেখেছি। এবার বলুন, যে কেউ একজন বলুন।
এনিওয়ান? গরুর প্রস্রাবের মতো থেমে থেমে প্রস্রাব হয়। কোথায় পাওয়া যাবে? কেউ নেই বলার মতন? ব্লাডারে পাওয়া যেতে পারে স্যার। হ্যাঁ, ব্লাডারে পাওয়া যাবে। আপনার কি রেপার্টারি আছে? কে বললেন? স্যার জুনায়েদ বলতেছে স্যার। হ্যাঁ, রেপার্টারি আছে কাছে? স্যার আছে স্যার। হ্যাঁ, রেপার্টারিতে ব্লাডারই পাওয়া যাবে। এবার ব্লাডারে কোন জায়গায় পাওয়া যাবে এই খোঁজাগুলো তো শেখার দরকার রে বাবা। এই যে বলছে পেচ্ছাপটা থেমে থেমে হচ্ছে গরুর পেচ্ছাপ, এইটা তো একটা খুব, এটা তো একটা সিমটম, পেচ্ছাপের একটা বিশেষ কোয়ালিটি বোঝাচ্ছি। ইউরিনেশন, ইউরিনেশনটা হচ্ছে কি জেনারেল সিমটম, তো মানে এটাকে তো গুরুত্ব দিয়ে ভাবতে হবে আমাদের। হ্যাঁ বলুন, ওখানে কোন জায়গায় খুঁজতে হবে ব্লাডারে? আর যাদের রেপার্টারি আছে তারা খুঁজুন, কিন্তু ব্লাডার বলে দিয়েছেন। ব্লাডার পর খুঁজুন, এটা খুঁজলে শিখবেন, না খুঁজলে শিখবেন না। আমরা বার করতে একটু সময় লাগছে, আমি বলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাতে শেখা হবে না। একটু ভাবনা চিন্তা করা, ভাবনা চিন্তা করে পেরে গেলে ভালো, না পারলেও খারাপ নয়। না পারলে তো চিন্তা তো করলেন, সেটার অনেক মূল্য আছে। এনিওয়ান? কেউ নেই বলার মতন? বলার মতন কেউ নেই? তাহলে আমাকে তো বলে দিতে হবে, আর উপায় তো নেই। আচ্ছা, ব্লাডারের আন্ডারে ইউরিনেশন ইন্টারাপ্টেড। হ্যাঁ, কে একটা দিয়েছে, এই হ্যাঁ কে দিল এটা? আমি লেখাটা দেখতে পেলাম না তাড়াতাড়ি। কে একজন দিয়েছে? হ্যাঁ, ওবায়দুর রহমান। হ্যাঁ হ্যাঁ, ইন্টারাপ্ট, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাতাটা বলে দিতে হবে ভাই, ইনকমপ্লিট অ্যান্সার হলে হবে? অন্তত যারা বইটই আনেনি পাতাটা নাম্বারটা লিখে রাখুক, নাম্বারটা লিখে রাখলে পরে যদি দেখে আর কি, তাহলে তার লাভ হবে। এটা গেল। এরপরে আসছে কি, প্রস্রাবের দ্বার দপদপ করে। প্রস্রাবের দ্বার দপদপ করে, এই প্রস্রাবের দ্বারটা কোথায় খুঁজবো? কোন রুব্রিকে, কোন চ্যাপ্টারে খুঁজবো রেপার্টারি? প্রস্রাবের দ্বার দপদপ করে, প্রস্রাবের দ্বারটা কোথায় খুঁজবো, কোন চ্যাপ্টারে খুঁজবো আমরা? এগুলো তো জানতে হবে। স্যার এটা ইউরেথ্রা পালসেশন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে বললেন? পীযূষ 679। হ্যাঁ, পাতাটা বলে দেবেন। হ্যাঁ 679। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই যে কোথায় খুঁজতে হবে এটা তো জানতে হবে, না খুঁজলে আপনি জানবেন কি করে? এরপরে কি আছে? পেটের শিরাগুলো ফুলে উঠেছে, পেটের শিরাগুলো ফুলে উঠেছে। হ্যাঁ, পেটের শিরাগুলো ফুলে উঠেছে, এটা কোথায় খুঁজবেন? পেটের শিরা কোথায় খুঁজবেন? পেটটা কোথায় খুঁজবেন? অ্যাবডোমেন না স্টোমাক? অ্যাবডোমেন, ঠিক আছে। তিয়াশা দেবনাথ কি একটা দেখছি আমি। হ্যাঁ স্যার, আমি অ্যান্সার দিলাম অ্যাবডোমেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি হলো এখানে? তাহলে কি হবে? অ্যাবডোমেনে খুঁজবো, এরপরে কোথায় পাবো?
এরপরে কোথায় পাবো? এখানে কি হাত পাবো? শিরাগুলো ফুলে উঠেছে। abdomen vein distended হ্যাঁ, 605 এটা পাতায়। আরেকটা হবে ডিস্টেনশনটা যদি একটু স্ট্যাগন্যান্ট ও হয়ে যায়। ভেরিকোস হ্যাঁ, ভেরিকোস। ভেরিকোস আছে। আচ্ছা, ভেরিকোস হলে পরে ওটা কোন মাইজোমের আন্ডারে আসবে এবং কেন আসবে বলা যাবে কি? স্ট্যাগন্যান্ট ভেরিকোস মানে অবস্ট্রাকশন হচ্ছে, মানে এটা সাইকোসিস হবে। অবস্ট্রাকশন হলে কি সাইকোসিস হবে? কেন? যুক্তিটা কি? লজিক দিতে হবে। হোমিওপ্যাথি হচ্ছে ইন্ডাকটিভ লজিকের উপর দাঁড়িয়ে আছে। কে বললো বয়ে গেছে, কেন হবে সেটা বলতে হবে। ভেরিকোসের কথাটাই প্রশ্ন করেছি। ভেরিকোসটা কি কি হয় ওখানে? বেশিরভাগ ক্ষেত্রে পায়ে হয় আমাদের। ভেরিকোস বোনের ব্যাপারটা কি একটু বলুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওই ভালভ গুলো খারাপ হয়ে যায় বলে ভেইন ডিস্টেন্ডেড এন্ড ইলংগেটেড এন্ড টর্চুয়াস হয়ে যায়। হ্যাঁ, টর্চুয়াস তো অবশ্যই হয়, অবশ্যই টর্চুয়াস হয়। তাহলে এখানে এটা কি পার্মানেন্ট চেঞ্জ না টেম্পোরারি চেঞ্জ? এটা পার্মানেন্ট চেঞ্জ না টেম্পোরারি চেঞ্জ? এই যে ইয়েটা ভেরিকোস ভেন, স্যার ডিস্ট্রাকশন হচ্ছে তো এটা, হ্যাঁ ডিস্ট্রাকশন হচ্ছে তো এটা একটা সিভিলিটি। এখানে একটা ডিফর্মিটি আসছে, ভেনের একটা ডিফর্মিটি আসছে, ডিফর্মিটি। ওইগুলো তো ব্যাপার আছে। ডিফর্মিটি যখন আসবে যখন, তখন ডেফিনেটলি এটা সিফিলিসের নেচার। এবং এই যে ব্যাপারটা হচ্ছে যে ভেরিকোস যেটা হচ্ছে ওটা ভেন ডিস্টেনশনের একটা ব্যাপার। স্লোনেসটা ওখানে আছে। পালসিটেলের পর থেকে সেদিন বললাম, পালসিটেলের সব স্লোনেস কিন্তু সাইকোসিস নয়। যে যে হয়তো পড়াশোনা করছে সে তাড়াতাড়ি গ্রহণ করতে পারছে না, স্লো, সেটা কি সাইকোসিস হবে? সেটা তো সিফিলিস হয়ে যাবে। ওই জন্য মোডাস অপারেন্ডি দেখতে হবে, সিচুয়েশনটা দেখতে হবে, দেখে তবে মায়াজমটাকে নির্ধারণ করতে হবে। এরকম অমুকে বলেছে এইটা, অমুকে বলেছে, এইসব গন্ডগোল হয়ে বিপদ হয়ে যাবে। আরো বেশি গন্ডগোল হয়। বর্তমান হচ্ছে মিশ্র মায়াজামের যুগ। আপনি মিশ্র মায়াজামের যখন যুগ, সেই যুগে আপনি যখন চিকিৎসা করতে যাবেন তখন কিন্তু আরো গন্ডগোল। সেখানে ওই রকম ছকে বাঁধা আপনি পাবেন না। মিষ্টি খেতে চায়, আমরা জানি মিষ্টি তো সোডা খেতে চায়, সোডার পেশেন্ট তো মিষ্টি পছন্দ করে, সোডা তো খেতে চায়। এবার কেউ মিষ্টি খেতে চায় কিসের জন্য খেতে চায়? না, সে যে উপহারটা যেটা দিয়েছে সেই উপহারটা পয়সাটা তোলার জন্য খায়। তখন হয়ে গেল কি, মিষ্টি খেতে চাওয়াটা তখন আর ডিজায়ার সুইট হলো না। ওখানে তার মনের মধ্যে কোনটা প্রাধান্য পাচ্ছে? পয়সাটা আমাকে তুলতে হবে। মিষ্টিতে ভালো পয়সা ওঠে, মাংসতে ভালো পয়সা ওঠে, বেশি পিস খেতে পারলে। পেশেন্ট এগুলো বার করতে হয় পেশেন্টকে জিজ্ঞেস করে। এগুলো মজার গল্প না, এটা সত্যি সত্যি গল্প। তাহলে এই যে সে ইয়ে করছে, এটা কি কৃপণতা? তো অ্যাভারিস। মানে দেখুন, তার এই জায়গা থেকে আমি অ্যাভারিস পেয়ে গেলেন। যেহেতু ডেফিনেটলি এটা সাইকোটিক ফেনোমেনা। কি করে বলবো সাইকোটিক ফেনোমেনা? যেখানে একজন মানুষ আদর করে আমাকে ডেকেছে, সম্মান করে ডেকেছে, সেখানে নেমন্তন্ন আমি করছি, সেখানেও আমার হিসেব থাকছে, বৈষয়িক হিসাব থাকছে। এক হতে পারে যারা খুব গরিব দরিদ্র, সেই ক্ষেত্রে সে ভাবতে পারে তারা কিন্তু এরভাবে খাবে না, তাদের মধ্যে লজ্জা ভাব থাকে। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এই যে বিষয়টা যেটা, এইটা এরকম হতে পারে। অনেকে আবার কি করে, মানে তাকে জব্দ করার জন্য, মানে বেইজ্জত করার জন্য খায়, এরকম লোকও আছে। এখানে বেইজ্জত করার জন্য খায়, এটাও সাইকোটিক, এটাও সাইকোটিক। কারণ ঘটনাটা হচ্ছে কি, সাইকোটিক কেন? একটা মানুষ বেইজ্জত করা মানে তাকে ছোট করা। তো এই যে ছোট করা, মানে আমি বড় তুমি ছোট, তুমি আমাকে পারলে না, আমার কাছে হেরে গেলে, এই যে মানসিকতাগুলো প্লে করছে, যেগুলো এই প্লে গুলো যখন করবে তখন কিন্তু ওই রকম ধরতে হবে। ফলে এইটা একটা ব্যাপার। কিছু মানুষ আমি অনেক খেতে পারি, আমাকে যত দেবেন আমি আমি এক বালতি খেয়ে নেবো, আমার কোনো ব্যাপার নাই। তবে কি জানেন তো, লজ্জা তো একটা আছে। অত খাওয়া কি উচিত একজনের বাড়িতে?
উচিত বোধটা সে হারায় না, কিন্তু তার মিষ্টির প্রতি লোভ আছে। দ্যাট ইজ শরিক। এটা তো একটা কৌশল অবলম্বন করা আছে, কাজে তো সাইকোসিস তো হবেই। প্রিভিয়াসে একটা জায়গায় বলেছেন যে সিচুয়েশন ইজ দ্য ডিটারমিনেটিং ফ্যাক্টর। সিচুয়েশন, যে সিচুয়েশন থেকে সিমটমটা ডেভেলপ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ মোডাস অপারেন্ডি, কেন সে করছে, কি কারণে হচ্ছে। ফলে এটা খুব একটা এইভাবে আমাদের এগোতে হবে। কারণ আমরা কি করবো, আমরা তো সিমটমের জন্য ওষুধ দেবো না, উই আর গিভিং ফর অ্যান্টিমায়োজেমিক ট্রিটমেন্ট। আমাদের কাছে অ্যান্টিমায়োজেমিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য লোকে আসে, আমরা জানি না তাই দিতে পারি না, সেটা তো আমাদের দোষ। আমরা যদি দিতে পারতাম তাহলে যে হোমিওপ্যাথি কোন জায়গায় যেত। হোমিওপ্যাথির উপর যেটুকু দিতে পারছি আমরা, তাতেই ওদের ত্রাই রব ছেড়ে গেছে। এরপরে যদি আমরা দিতে পারি, কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে। সেইটার জন্য আমাদের শিখতে হবে। আজকে মোটামুটি অ্যাবডোমেন থেকে আমরা ইয়াটা চলে আসলাম। এবার আসছি কি, ফেনা ফেনা বমি উঠছে, ফেনা ফেনা বমি উঠছে, এটা কি হবে? ফেনা ফেনা বমি উঠছে। সুমানলো, তোদেরকে এখন রেপারেটরি হয় রে ফার্স্ট ইয়ারে? হ্যাঁ হয়। হয়, তাহলে তুই চুপ করে থাকিস কেন? তুই ভুল বল না, ভুল বলে তো ডবল বেনিফিট। যেটা ভুল বলবি সেটাও শিখে যাবি, আর যেটা প্রকৃত সেটাও শিখে যাবি। এটা হ্যাঁ কেশি দাসের কথা। কেশি দাসের কথা, কেশি দাস আমার বলে ভুল বল, যত পারিস ভুল বল না, আমি আছি তো। বলাটা শুরু করো বাবা, বলাটা শুরু না করলে হবে না। আমরা কেউ মাস্টার নয়, আমরা স্টুডেন্ট, স্টুডেন্ট অফ অ্যানিম্যাল। তাহলে কি হচ্ছে, হ্যাঁ ফেনা ফেনা বমি, একটা কি দেখলাম যেন, বেশ আমি দেখতে পেলাম না পুরোটা, একটা স্টমাক দিয়ে এসছে। হ্যাঁ না, স্টমাক ভমিটিং হবে না, ভমিটিং পর্যন্ত ঠিক আছে, ফেনা ফেনা কথাটা আসতে হবে তো। ফেনা ফেনা, প্রতি হ্যাঁ ফ্রদি, ফ্রদি, থ্যাংক ইউ। ফ্রদি লিখেছে তিয়াশা দেবনাথ, সুন্দর সুন্দর অ্যান্সার হয়েছে। তোমার গ্রন্থির নালী ঘা কেমন আছে? গ্রন্থি নালী, খুব দারুণ কথা, গ্রন্থি নালী, নালী কথাটা বলেছি। এই নালীটা বললে পরে কি ইংরেজিটা কি হবে, এইটা হচ্ছে বোঝার বিষয়। নালীঘা, নালীঘা দেখবেন ভগন্দর, নালীঘা এইসব তো বলে, তো দেখবেন রাস্তায় অ্যাড আছে, দেখবেন প্রচুর অ্যাড থাকে এরকম। পেশেন্ট বলবে নালীঘা, বুঝে নিতে হবে। ফিস্টুলা স্যার? ইয়েস, ফিস্টুলা। কোথাকার ফিস্টুলা? তোমার গ্রন্থির নালীঘা। অ্যানাল ফিস্টুলা কি? তা কেন হবে? তোমার গ্রন্থি, তোমার বলতে কি অ্যানাসকে বোঝায়? গ্ল্যান্ড, জেনারেলিটি ফিস্টুলা অফ গ্ল্যান্ড। হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু ওটা ধরে দিতে হবে। তোমার মনে তো অ্যানালকে বোঝায় না, অ্যানাসকে বোঝায় না তো। বোঝা গেছে কথাটা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে কি হলো, তোমার মানে তো অ্যানাসকে বোঝায় না, অনেক অ্যানাসকে বোঝায় না। যেহেতু অ্যানাসকে বোঝায় না, সেহেতু সার্বিকভাবে ধরতে হবে, সার্বিকভাবে ধরলেই জেনারেলিটি যেতে হবে। এগুলো এগুলো কি, এগুলো কোন মাইজের এই নালীঘাগুলো? ফিস্টুলা, সিফিলিস। হ্যাঁ
স্যার কি একটা বললেন না, শুনতে পেলাম না। কি একটা বললেন? এটা কোন মায়াজাবের আন্ডারে আসবে? এনিওয়ান? আরে এটা কে ভাববে কিছু ভুল বললে? আমরা কত ভুল করেছি, কত গালাগালি দিয়েছি। এনিওয়ান? এটা কোন মায়াজাবের আন্ডারে আসবে? এটা সিফিলিটিক মায়াজাম স্যার। সিফিলিটিক মায়াজাবের আন্ডারে আসবে, এটা খুব ভালো কথা। এইবার দেখুন, এইবার একটু আমি বোঝাচ্ছি। ধরুন আপনি একটা পেশেন্ট পেলেন, তার ওই ফিস্চুলা আছে, আপনি ফিস্চুলা চিকিৎসা করলেন, সবই ঠিক আছে, ফিস্চুলা আছে। এইবার সে দেখলেন যে, জিজ্ঞেস করে দেখলেন যে তার বাবারও ফিস্চুলা ছিল, তার ঠাকুরদারও ফিস্চুলা ছিল। ফলে এই যে বর্তমানে যে পেশেন্টের ফিস্চুলা যেটা হলো, সেইটার ডেপথ আর তার বাবার ঠাকুরদা যদি ওটা থাকে, সেই ডেপথ কি এক হবে? ইয়েস অর নট? বেশি হবে স্যার। বেশি হবে, ডেপথ বেশি হবে। ডেপথ বেশি হলে তাহলে আমরা ডেপথের ওষুধ দিতে হবে, এটা হচ্ছে খুব ভাববার বিষয়। এবং এই ক্ষেত্রে যেহেতু ফিস্চুলা ওইখানে আছে, ওই জন্য বাবার মানসিক লক্ষণ, মূল মানসিক লক্ষণটা আমাকে বাবার নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি থেকে যদি ওই মূল লক্ষণ নেওয়া যায় বা তার ঠাকুরদা নেওয়া, সেখানটার সঙ্গে যদি তার যদি কোনো মূল লক্ষণ মিলে যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু ইন্টেন্সিটিটা অনেক হাই হয়ে গেল। কারণ আমরা সিমটম নিলেই হবে না, সিমটমের ইন্টেন্সিটি ঠিক থাকতে হবে, পেস থাকতে, পেস মানে গতিটা, কি গতিতে সেটা কাজ করছে, কি গতিতে সে এগোচ্ছে, এরকম এই জায়গাটা আমাদের একটা দেখতে হবে, এইটা আমাদের ভাবতে হবে। তার ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে পেশেন্টগুলো যে রোগগুলো সারতে চায় না, এগুলো অবস্টিনেট ডিজিজ। তো এই অবস্টিনেট ডিজিজের ক্ষেত্রে আপনি অধিকাংশ ক্ষেত্রেই আমরা পাবো পেশেন্ট ইজ অবস্টিনেট। এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে অবস্টিনেট পাবো না, তার পূর্ববর্তী বংশে অবস্টিনেট পেয়ে যাবো। কিন্তু পাওয়া যায় এগুলো, কারণ যা মনে তাই শরীরে, তো প্রকাশের ভঙ্গিটা আলাদা। ফলে এইটা বার করতে হবে। আবার অবস্টিনেট বার করতে গেলে আবার বার করতে হবে অবস্টিনেটটা আবার সিফিলিটিক না সাইকোটিক, এই ঝামেলা আছে। ওই জন্যই তো কোনো সিমটমকে মার্ক করা যায় না যে এইটা এই মায়াজাবের। কিছু কিছু সিমটমকে মার্ক করা যায়, যেটা একদম মানে পিওরলি ওই আন্ডারে চলে যায়, সেটা আলাদা কথা। কিন্তু আজকাল মিক্স মায়াজামের যুগে খুব মুশকিল এগুলো, কারণ এখন তো বহু সিমটম পাওয়া যাবে মিক্স মায়াজাম। সেখান থেকে দেখতে হবে, একটা সিমটমকে ভাঙতে শিখতে হবে, ভেঙে আমাদের বার করতে হবে কোন কোন মায়াজাম ওখানে আছে, পার্ট বাই পার্ট করতে হবে, করে এবার দেখতে হবে কোন মায়াজামটা ওখানে বেশি অ্যাক্টিভ, বেশি, এটাও ভাবতে হবে। এতগুলো করার পর তারপর টোটালটা আমাকে ভাবতে হবে। এত সোজা নয় বিষয়টা। এখন চিকিৎসা করা অনেক, এই যারা জুনিয়র যারা এসে তাদের নলেজ আমাদের থেকে অনেক বেশি থাকতে হবে, না থাকলে তারা সামলাতে পারবে না। কেন? আমরা প্রথম দিকে যত সহজে চিকিৎসা করেছি, যত সহজে সুনাম অর্জন করেছি, এখন যেসব পেশেন্ট আসে আমার ওষুধ দিতেই ভয় লাগে, ওষুধ দিতেই ভয় লাগে। মানে রীতিমতো কেস রেকর্ডিং, কয়েক ঘন্টার কেস রেকর্ডিং করার পর অনেক ভেবে চিনতে তাকে ওষুধ দিতে হয়, দিয়ে অপেক্ষা করতে দেখি কিরকম হলো। পরবর্তীকালে যদি দেখলাম যে না ঠিক জায়গা আছে, এখানে পরবর্তীকালে একটা অসুবিধা আছে। আপনি ভাববেন না যে সব পেশেন্ট আপনাকে একদম থালায় সাজিয়ে দেবে। আপনি ভাবছেন কেন্টের অবজারভেশন পেয়ে গেলেন, তারপরে ধরুন আপনি ইয়ে পেয়ে গেলেন, কি বলে হেরিং ল পেয়ে গেলেন। সবসময় পাওয়া যায় না, সবসময় বোঝাও যায় না, পাওয়া যায় না। অথচ ওষুধটা আপনি ঠিক দিয়েছেন, বুঝবেন কি করে? সেইটা বুঝতে গেলে পরে এই যে ইয়েগুলো করছেন, এই যে এলিমিনেটিং প্রসেস যেগুলো আছে, এলিমিনেটিং প্রসেস গুলোকে বুঝতে হবে। যেমন একটা ছোট উদাহরণ দিই, আমি বুঝতে পারবেন। পেশেন্টের ভালো অনেক কিছু সিমটম আছে, তাকে আমি মেডুইনাম দিয়েছিলাম। তার একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম ছিল, সেটা হচ্ছে কি, সে যেটা স্বপ্নে দেখে সেটাই সে ঘটে, একদম 100% ঘটে। কিভাবে ঘটবে সেটাও পর্যন্ত দেখতে পায়। এই হচ্ছে তার হিস্ট্রি। দ্যাট মিনস এটা হচ্ছে ক্লিয়ারভয়েন্স।
তো ফলে এই যে ঘটনাটা দেখতে পায়, এই যে ঘটনাটা, এই পেশেন্টটাকে যখন ওষুধ দেওয়া হলো, পরবর্তী আমাকে ভিজিটে আসলো, আসার পর একটা সিমটমের কোনো পরিবর্তন নেই, নট এ সিঙ্গেল ওয়ান, একটারও কোনো পরিবর্তন নাই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, আরো জিজ্ঞেস করলাম, আমি কিরকম হলো রে বাবা, আমি মেডোরিনাম কি ভুলেই গেছি, ভুল প্রেসক্রিপশন করলাম? এরকম চিন্তা করতে করতে ড্রিমসে যখন আসলাম, তখন আমি বললাম যে হ্যাঁ মা, ওই ড্রিমস গুলো কি এখন কেমন দেখছো? ওই যে তুমি যেটা ড্রিমস যেটা দেখো সেটা এরকম ইয়ে হয়ে যায়। বলে স্যার, এর মধ্যে একবার ড্রিমস দেখেছি বটে, হ্যাঁ ড্রিমস দেখেছি বটে, একটা ড্রিমস দেখলাম, ড্রিমসের পর আমার তো সাধারণত ওইগুলো ঘটে যায়, ওইগুলো তো হয়, তো আমার কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। এই যে ব্যাপারটা, যেটা আমার কিছু হয় না, আমি দাঁড়া একটু বুঝি, আমি পরের মাসে এসে বলে হ্যাঁ আমি ড্রিমস দেখছি, অনেক কিছু ঘটনার ড্রিমস দেখছি, অনেকের অ্যাক্সিডেন্টের ঘটনা দেখছি বটে, কিন্তু সেরকম কিছু হয়নি আমার। আগেতে আমি এগুলো দেখতে পেতাম নিজেদের মধ্যে বলুন বা বন্ধুদের মধ্যে, কারো কিছু দেখলাম তার এরকম হলো, এরকম আমরা দেখেছি। আমি এমন পেশেন্টও কয়েকটা পেয়েছি, পরীক্ষায়, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কি মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পাবে সেটা রেজাল্টের আগের দিন স্বপ্ন দেখছি, সে বলে দিচ্ছে। এটা তাহলে কোন ক্যাটাগরি ক্লিয়ারভয়েন্স? অনেক দূরের ক্লিয়ারভয়েন্স, এগুলো ব্যাখ্যা করতে পারা যাবে না, আমরা ব্যাখ্যা করতে পারবো না। ক্লিয়ারভয়েন্স নিয়ে আমার একটা মনে আছে, একটা কেসের, ওর ও যদি কোনো দিন ইয়ে মাছের স্বপ্ন দেখে, পরের দিনই কিন্তু একটা না একটা ঘটনা ঘটবে, তার শরীর খারাপ হবে, নাহলে বাড়িতে তার গন্ডগোল হবে, কিছু না কিছু ঘটবেই। এটা সে কিন্তু দেখেছে, এটা দেখছে সে। তা পেশেন্টটা কি হলো, তাকে ওষুধ দেওয়া হলো, এই মাছ খুব খেতে ভালোবাসে, মাছ খেতে খুব ভালোবাসে, মাছের পোকা বলা যায়। তার ফলে ব্যাপারটা হচ্ছে যে আমি তাকে পরবর্তী মাসে যখন দেখছি, তখন বলছি কি গো, মাছের পোকা, মাছের স্বপ্ন টপ্ন দেখেছো? বলে না স্যার, এইবার মাছের স্বপ্ন দেখে আর কিছু হয়নি। হোয়াট ইজ দ্য ম্যাটার? অন্য কোনো সিমটমে চেঞ্জ হয়নি, তার মূল সিমটমে বাড়েও নি কমেও নি, কিছুই হয়নি। তখন আমি তাকে বললাম যে ওষুধ ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। কি দেখে বললাম, কারণ ঘটনা হচ্ছে যে এই তার ওই যে একটা ইন্ডিকেশন, প্রতীকী, এই মাছের সঙ্গে তার সত্যের যে প্রতীকী রিলেশন, এই প্রতীকী রিলেশনটা কেটে গেছে। এটা কেটে গেছে, তার মানে কি, এটা তো শরিক সিমটম, হাইলি শরিক সিমটম, মানে এই সরার এলিমিনেটিং প্রসেস শুরু হয়ে গেছে। এইটা যখন বুঝলাম মাস 2 বাদে, তখন আবার দেখলাম যে হ্যাঁ, তখন ওই হেরিং ল ফলো করছে, এইসব পরে দেখতে পাচ্ছি। আজকাল বহু ক্ষেত্রে প্রথমে এগুলো পাবেন না, এগুলো পাবেন না। আমি এগুলো বিস্তারিত যাচ্ছি না, গেলে পরে আমি আরো অন্য জায়গায় চলে যাব। হ্যাঁ, ফলে এখন এই যে সিমটম গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ফাইন সেট গুলো, এইগুলো কিন্তু পেশেন্ট দেবে, পেশেন্টকে সময় দিতে হবে। আমি অনেক পেশেন্ট দেখে অনেক রোজগার করব, এই ধান্দাটা ছাড়তে হবে। আমি রুগী কম দেখবো, দরকার বলে আমি একটু বেশি নেবো, যদি সে পারে। হ্যাঁ পারে, আজ রুগীরা কম দিতে চায় না, অধিকাংশ রুগী 99% রুগী কম দেয় না, ঠিকই দেয়। চিটিংবাজিটা তো আমরা করি। ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি, তবে তো বুঝতে পারবো যে হ্যাঁ আমার ওষুধটা সেই দিকে যাচ্ছে, ঠিক দিকে যাচ্ছে। এইটা কিন্তু বোঝা যায়, যারা একটু দক্ষ তারা প্রথমেই বুঝে যায়। 2-1টা ক্ষেত্রে গন্ডগোল অবশ্য হয় না তা নয়। তা এটা বোঝা যায়, সিমটমের ওই ভ্যারিয়েশনটা দেখে বোঝা যায়। কিছু কিছু ক্ষেত্রে সিমটম তো নড়াচড়া করে না, তখন বুঝবেন কি করে? সেটা হচ্ছে মারাত্মক সমস্যা। সেটা আমি এর আগেও বলেছি। আমি ফেসিয়াল ইন্ডেক্স দেখে বুঝতে পারি, তার গলার টোন দেখে বুঝতে পারি যে সে বেটার হতে শুরু করেছে, যদিও সে বেটার শো করছে না। এইগুলো খুব কঠিন জায়গা হোমিওপ্যাথি। এই জায়গাগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি অন্তত রিপিটেশন করবেন না বা ওষুধটা চেঞ্জ করবেন না, কারণ ওষুধ চেঞ্জ করলেই কেসটা শেষ হয়ে গেল। ওই জন্যই বলি যে ভালো করে রেকর্ডিং করে ভেবে চিন্তে ওষুধ দেন। আমাদের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এই ওষুধটা দিলে ওষুধটা কাজ করবেই। এটা খুব অপ্রিয় কথা। আমরা তার ফলো আপ দেখে বলবো হ্যাঁ ওষুধটা ঠিক আছে। এই যে ব্যাপারটা, যেটা এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের।
আজকে যেহেতু মেন্টাল রুব্রিক নেই, তাই আমি অন্য দিক থেকে আমি চেষ্টা করছি পুষিয়ে দেওয়ার জন্য, যেগুলো আপনাদের চিকিৎসা করতে গিয়ে অনেক কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, গ্রন্থিনালীর ওটা জেনারেটিসে কোথায় দেখতে হবে? ফিস্চুলাটা কোথায় দেখতে হবে? জেনারেটিসে ফিস্চুলা কোথায়? ওটা কমপ্লিট হয়নি। গ্রন্থিনালী কথাটা বলেছে তো। Sir, generalitis fistula of gland. ফিস্চুলা, হ্যাঁ গ্ল্যান্ডস, গ্ল্যান্ডস, ফিস্চুলা গ্ল্যান্ডস। ঠিক আছে, থ্যাংক ইউ। এই রিসেন্ট একটা কেস আমি দেখলাম, তাকে ওষুধ দেওয়ার পর ডেন্টাল ফিস্চুলাটা রিটার্ন করেছে। সে সিপিলিনাম খেয়ে ওটাকে কমিয়েছিল। এইরকম তো আমাদের সব গন্ডগোল হয়ে আছে না। এবার আসা যাক হীনবীর্য। আর হীনবীর্য এই মানেটা একটু বোঝা খুব মুশকিল হবে, কারণ স্যার তো পুরনো মানুষ, তখনকার বাংলা ভাষাটা ওই রকমই ছিল। হ্যাঁ, হীনবীর্য মানেটা কি কেউ বুঝতে পেরেছেন? হীনবীর্য, হীনবীর্য অ্যাকচুয়ালি বীর্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর অ্যাকচুয়ালি কাপুরুষকে হীনবীর্য বলা হয় ভালো বাংলায়, কাপুরুষ। তা এই এই ওটা কাওয়ার্ডিস বলে। আমি বলেই ফেললাম, ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেল, আর ধরবো কাকে। যাকে যখন বলে ফেলেছি, তার আমি এখান থেকে তাহলে কিছু ভালো জিনিস বলি। এই বিবাহের সম্পর্কটা আমাদের নেওয়া দরকার আছে। তা একটা গল্প আপনাকে বলি। আমি কিন্তু ম্যারেড লাইফের হিস্ট্রি তো নেই, এবং আমি শুধু এখন খুব নেই ম্যারেডটা কিভাবে হয়েছে সেটা পর্যন্ত নেই। আমি জিজ্ঞেস করি, আপনাদের বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, এটা আগে জিজ্ঞেস করি। এইবার হচ্ছে কি, এরপরে জিজ্ঞেস করি যে বিয়েতে কোনো লাভ ম্যারেজ হলে বা অ্যারেঞ্জ ম্যারেজ হলে কোনো বিভ্রাট ঘটেছিল কিনা। বিভ্রাট বলতে কি, অ্যারেঞ্জ ম্যারেজ হলো বটে, তার বাবা মা তাকে দিল, তার সাথে অন্য একজনের সঙ্গে ভালোবাসা ছিল বা ইয়ে ছিল, থাকতেই পারে। আজকাল এটা তো কমন হয়ে গেছে, ভালোবাসা তো এখন সস্তার জিনিস হয়ে গেছে না, খেলনাপাতির মতো। তো ফলে এখানে তার মনে কি এফেক্ট করেছে, এই যে বিবাহের এই যে জায়গাটা, যেটা এইটা হচ্ছে কি, হ্যানিম্যান কি বলেছেন, গ্রিফ অ্যান্ড ভেক্সেশন ইজ দ্য মাদার অফ, ওটা কি ওটা ইংরেজিটা ঠিক মনে পড়ছে না, মানে প্রচুর প্রচুর ওই, আমি পড়েছি, আমি ক্রনিক ডিজিজে পড়েছি ওটা, মানে অনেক ডিজিজ তৈরি করতে হবে, অনেক ডিজিজ টার্মটা আমার এক্সাক্ট মনে পড়ছে না এখন, মানে প্রচুর ইনিউমারেবল ডিজিজ তৈরি করতে পারে, যাকে অসংখ্য গোনা যাবে না। যাকে এই যে মানুষের লাইফে এই যে জায়গাটা, যেটা এই জায়গাটা কিন্তু আমাদের ইয়ে করতে, এইগুলি তো এক্সাইটিং ফ্যাক্টরের জায়গাটা, মানে এই জায়গাগুলো যদি আমরা না ধরতে পারি, সিমটম দিয়ে আমরা কচু করব, ওই ভ্যালিয়েশন হবে, অথবা সাপ্রেশন করে ফেলে বলবো হ্যাঁ সারিয়ে দিয়েছি। ফলো আপে আমি তো বহু কেস আজকাল দেখছি, তো এই কি বলে, ফেসবুকে তো দেখছি অনেক নাম করা ব্যক্তির ইয়ে দেখছি, আমি তো আমার এই কয়জন ছাত্রকে পাঠিয়েছি সেগুলো। সেই কেসগুলোতে ফলো আপ নেই, শুধু কিওর আছে। ফলো আপ আছে, একটা ফলো আপ আছে বটে, সেই ফলো আপের কোনো মাথা মুন্ড নেই। তাহলে বুঝতেই পারছেন যে প্রকৃত অবস্থাটা হচ্ছে এই, এবং সেখানে আমাদের লড়াইটা কোথায়, যে আজকে হোমিওপ্যাথিকে আমরা এই প্রপার জায়গায় না প্রডিউস করতে, হোমিওপ্যাথিটা শেষ হয়ে যাবে। সংখ্যায় বাড়লে হোমিওপ্যাথি বাঁচবে না, সংখ্যায় বাড়লে বেশি হলে পরে একদিন তাসের ঘরের মতন ভেঙে পড়বে। আমেরিকায় এর আগে ঘটনা ঘটেছে, তাসের ঘরের মতন ওখান থেকে দূর হয়ে গেছিল, আবার এখন হতে শুরু করেছে। ফলে বুঝতেই পারছেন যে লড়াইটা কিন্তু খুব সোজা লড়াই না, আমাদের এগেনস্টে যে পার্টি আছে তারা আমাদের ছেড়ে দেবে না। এবং আজকাল আমরা এভিডেন্স বেসড কেস বলে আমরা অনেক কিছু করতে চাইছি, ওটা একটা ফাঁদ।
ওটা একটা ফাঁদ, ফাঁদ ছাড়া কিছু না। আর ব্যক্তিগত নাম কেনার একটা সুযোগ থাকে। ফাঁদ কেন বলছি, ধরুন আজকে আপনি একটা, ধরুন কস্টিকাম দিয়ে আপনি একটা ডায়াবেটিস সারালেন, একদম যেভাবে সারালেন সব ইয়ে করে দেবেন। ওরা কি করবে, ওরা হ্যাঁ হ্যাঁ করবে, যখন দেখবে যে এরকম সব অনেকেই সারাতে শুরু করেছে তখনই ইয়েটা প্যাঁচে ফেলবে। তখনই বলে হ্যাঁ কস্টিকাম দিয়ে সুগার সারিয়েছিলেন তো, তা আপনাকে 100টা রুপি দেওয়া হচ্ছে, আপনি কস্টিকাম দিয়ে দেখান কটা সেরেছে, এবার আপনি প্যাঁচে করবেন। ফলে লড়াইটা ওইভাবে করা যাবে না এদের সঙ্গে। লড়াইটা করতে হবে আমরা বিশুদ্ধভাবে করব। আমাদের এমন চিকিৎসা করবো রুগী আমাদের ছাড়তে পারবে না। রুগী যদি আমাদের কাছে আসে, অন্য জায়গা থেকে ছেড়ে, অন্য প্যাথি থেকে ছেড়ে আসে, তখন সরকার বাধ্য হবে তার ভোটের স্বার্থে হোমিওপ্যাথিকে হেল্প করা। নাহলে দেখুন এই বাংলাদেশে যে এর আগে করোনা পরিস্থিতি যে হলো, ডাক্তারদের কি অবস্থা করেছে বলুন দেখিনি, ডাক্তার লিখতে পারবে না, কি ভয়ঙ্কর অবস্থা। তারা লড়াই করে ওই জায়গাটাকে এস্টাবলিশ করেছে। এইগুলো কি, এই আক্রমণগুলো আসবে। ফলে ব্যাপারটা হচ্ছে আমরা তো এদের সঙ্গে লড়াই শক্তিতেও পারবো না, আর অর্থেও পারবো না। জনগণ তাদের কাছে যাবে না, তখন বাধ্য হবে আরে হোমিওপ্যাথিতে আছেটা কি, আমাদের কাছে আসছে কম। এই জায়গাটায় আনতে হবে। এইটা কিন্তু একটা কঠিন লড়াই, যার জন্য আমাদের প্রত্যেকটা কেসকে অ্যানালাইসিস করতে হবে যে আমি এটা কিওর করলাম, না প্যালিয়েশন হলো, না সাপ্রেশন হলো। এইভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে, তাহলে দেখবেন আপনার সাকসেস রেট কমে গিয়েছে। সাকসেস রেট কমে গেছে, আপনাকে ভাবতে হবে যে আমি এই জায়গাটা ঠিক করিনি, এটা আমাকে সংশোধন করতে হবে। ফলে হোমিওপ্যাথির আদর্শ কিওর বর্তমান যুগে সত্যি করা খুব মুশকিল, খুব ভাগ্যবান ছাড়া এটা হয় না। তো আদর্শ কিওর না হলো ল ফলো করে তার যে একটা স্টেজ পর্যন্ত কিওর যেটা হচ্ছে সেটাও কম নয়, সেটাও অনেক সুস্থ লাগে পেশেন্টদের, বছরের পর বছর তার ওষুধ খেতে হয় না। ফলে এই জায়গাগুলো দেখতে হবে আমরা কতটা পারি। এই জন্যেই চিরন্তন আমাদের পড়াশোনাটা করে যেতে হবে। আজকে 47 হয়ে গেল, আর বাড়াবো না, আমি এখানে শেষ করে দেবো। এবং যেটুকু আলোচনা করেছি সেখান থেকে কারো যদি বোঝার ক্ষমতা অসুবিধা হয় তাই সেটা আমাকে বলুন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়া। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? ঠিক, কারো কোনো প্রশ্ন আছে কি আজকের আলোচনার উপরে? স্যার ওই ভেরিকোজ ভেন এক্সপ্লেন করতে গিয়ে মানে মাইজোমেটিক অ্যাপ্রোচটাতে যে আপনি স্লোনেস যেটা বলছেন যে এটা সাইকোসিস হতে পারে বা সিফিলিটিক এটাও হতে পারে স্লোনেসটা, স্যার এটা মানে ডিফারেন্স করবো কিভাবে, ওটা যদি একটু এক্সপ্লেন করেন। ওই সিচুয়েশনটা দেখতে হবে। ডিফর্মিটি হচ্ছে তো, ডিফর্মিটি হচ্ছে তো এখানে, ডিফর্মিটি হচ্ছে তো। ডিফর্মিটি হলে কি হবে, সেখানে তার টর্চুয়াস হয়ে যাচ্ছে তো। এই যে তার আকৃতির পরিবর্তন হচ্ছে, আকৃতির পরিবর্তনটা হচ্ছে তাহলে ওই ওই ভেনের ইয়ের জন্য হচ্ছে, ওটা আকৃতির পরিবর্তনটা হচ্ছে। তারপরে ওখানে ভালভগুলো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বা ওগুলো ইম্পেয়ার্ড হচ্ছে। ডিস্ট্রাকশন যদি নাও হয়, ইম্পেয়ার্ড হচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, আন্ডারলাইন কজটাকে দেখতে হবে তো। এইখানেই কিন্তু ওই প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞানটা লাগবে, এই জায়গাটা লাগবে। আর যেখানে ধর ইয়ে হবে, যেখানে যেখানে সাইকোসিস যেখানে ইয়ে হবে, সেখানে স্ট্রাকচারাল চেঞ্জটা কিন্তু চট করে হয় না, সময় লাগে, অনেকটা অনেকটা সময় লাগে। এবং সেখানে কি হচ্ছে, ডিপোজিশন হয়। সাইকোসিসে যে স্লোনেস যেটা আছে ব্লাড সার্কুলেশনে, যেমন ওই গল স্টোন বা ইউরিনারি ব্লাডার স্টোন যেগুলো আছে, ওখানে কিন্তু ডিপোজিশন হয়, পলি পরে ওখানে স্টোন ফর্মেশন করে। এখানে সেটা করবে না, এখানে ডিস্ট্রাকশন হবে। ওখানে ডিস্ট্রাকশন কোথায়? পরিষ্কার হয়েছে? স্যার মেন্টাল স্ফিয়ারে স্যার একটা এক্সাম্পল দিন, স্লোনেস সিফিলিটিক সাইকোসিস। আমি তো বলেছি একটু আগে, ঠিক আছে আবার বলছি। স্লোনেস বলতে যেমন হচ্ছে যে তার যদি সিফিলিটিক স্টিগমাটা বেশি থাকে, ক্লাসে পড়লে সে কি হবে, সে নিতে পারবে পড়াশোনাটা? স্লো লার্নিং হয়ে যাবে না? যেগুলো মেন্টালি রিটার্ডেড যে পেশেন্ট গুলো, বেশিরভাগই স্লো লার্নিং তাদের। এটা হচ্ছে ওখান থেকে হয়ে গেল, স্লো লার্নিং হয়ে গেল।
এইটা হচ্ছে সিবিলিটি স্টিগমা। আর সাইকোসিসের স্টিগমাটা তো অন্যরকম। সাইকোসিসে কি হবে, সে তো ভুলে যাবে কি সে ওইটা যেটা তাকে শেখাচ্ছে সেইটা ভুলে যেতে পারে, ভুলে যাওয়ার ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে তার ওই বেশি আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স থাকে, এটা আমি অনেক ভালো বুঝে গেছি। আলটিমেটলি জিজ্ঞেস করে গিয়ে সে বলতে পারবে না, গুছিয়ে বলতে পারবে না। এই গুছিয়ে যখন বলতে পারবে না, এই যে জায়গাটা যেটা, এটা তো ইনকোঅর্ডিনেশন। গুছিয়ে বলতে যদি না পারে, এটা তো ইনকোঅর্ডিনেশন। এবার এইখানে বুঝতে হবে যে এটা সে গুছিয়ে বলতে পারছে না ডালনেসের জন্য না ইনকোঅর্ডিনেশনের জন্য। এইটা হচ্ছে জিজ্ঞেস করে জাজমেন্ট করে বার করতে, খুব কঠিন জায়গা এটা। এটা পেশেন্টের সঙ্গে কথা বললে এগুলো বোঝা যায়, এগুলো তো পট করে উদাহরণ দেওয়া সম্ভব নয়। আমি যেটা বলেছি কি আমি বোঝাতে পেরেছি কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ও সাজিয়ে গুছিয়ে বলতে পারবে না। ও কি করবে, আপনি যেটা বুঝেছেন সেটার সঙ্গে নিজের কিছু জুড়ে দেবে। সাইকোসিসের পেশেন্ট তো সবসময় তো নিজেকে হাইলাইট করবার জন্য চেষ্টা করবে, স্যারের কথার সঙ্গে আরো 2-4টে কথা জুড়ে দেবে সে। আর সিবিলিটি পেশেন্ট তো জুড়বে কি, সে স্যার যা বলেছে তার মধ্যে থেকে অনেক মাইনাস হয়ে গেছে, জুড়বে কি, তার তো ক্ষমতা নেই। এই হচ্ছে পার্থক্য। আজকাল মেন্টালি রিটার্ডেড পেশেন্টের মধ্যেও কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে, আমরা ওষুধপত্র দিয়ে অনেক ভালো রেজাল্ট দিতে পারি। তাকে পুরোপুরি কিওর করতে আমরা পারবো না, কারণ ব্যাপার হচ্ছে এগুলো তো খুব গন্ডগোলে কেস, আমরা পারবো না। কিন্তু কথা হচ্ছে যেটুকু পারবো, যে কোনো প্যাথির থেকে আমরা ভালো পারবো যদি আমরা পরিশ্রম করে পেশেন্টটাকে দেখার চেষ্টা করি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আর কারো কোনো প্রশ্ন আছে আজকে যতটুকু আলোচনা হয়েছে এর উপরে? সম্মানিত উপস্থিতি, আছে কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নেব, আর নাহলে আমরা বন্ধ করে দেবো। সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই স্যার, তাহলে আমরা কি বন্ধ করে দেবো? স্যার বলছি আমি কি আলোচনার বাইরে কোনো প্রশ্ন করতে পারি? না 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 না, না, আলোচনার মধ্যে থাকো। ঠিক আছে। জি, তাহলে আমরা বন্ধ করে দিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আজকের মতো আমাদের আলোচনা এখানেই আজকে সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল ডক্টর নীলকমল বর্মন স্যারের আলোচনা আছে, ঠিক আমরা যথাযথ। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।